লোকমুখে শুনেছিলাম আব্বা আরো একটি সংসার পালেন। যেহেতু কর্মসূত্রে ঢাকা থাকেন, আম্মা এবং আমরা তিন ভাই বোন গ্রামের বাড়িতে থাকি। বয়স যখন 15, তখন এই কথাটা কানে এসেছে। আব্বা ঢাকা শহরে দ্বিতীয় বিয়ে করেছেন, সেখানে দিব্যি সংসার করছেন। এই কথাটা আম্মার কানেও এসেছে, তবে বিশেষ গুরুত্ব দেয়নি। আমরা যদি কখনো আম্মাকে বলতাম, আম্মা, আব্বা নাকি আমাদের ভালোবাসে না, তিনি আরো একটা ঘর করছেন, সেই ঘরে সন্তানদের ভালোবাসেন, বাজে কথা। আম্মা এক কথায় এভাবে জবাব দিতেন, আমরাও তাই মেনে নিতাম। তবে মাঝে মাঝে অবাক লাগতো। সেই 10 বছর বয়স থেকে দেখছি আব্বা আমাদের সঙ্গে কোনো একটা ঈদ কাটাতেন না। হ্যাঁ, ঈদের আগে এসে ঈদের পোশাক দিয়ে যেতেন, আমাদের নিয়ে ঘুরে যেতেন, কিন্তু ঈদে তাকে আমরা পেতাম না। যদি ফোন দিয়ে বলতাম, আব্বা, আপনি আসলেন না কেন, আমাদের সব বন্ধুরা বাবা মায়ের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করে, আর আপনি দূরে, আমরা আপনাকে খুব মিস করছি আব্বা, আপনি আসেন। কাজের অনেক চাপ বাবা, এই বছর হবে না, তবে চিন্তা করো না, কোরবানির ঈদ তোমাদের সঙ্গে কাটাবো। এভাবে এক ঈদ গেল অন্য ঈদ একত্রে কাটানোর স্বপ্ন দেখাতেন, কিন্তু আসতেন না। অনেক লোক বলতো প্রতি ঈদ আব্বা দ্বিতীয় পরিবারের সঙ্গে কাটান। আম্মাকেও মাঝে মাঝে কাঁদতে দেখতাম, তবে সে কান্নার কারণ কখনো জানতে পারিনি। এভাবে আমার বয়স 20 এসে দাঁড়ায়। আমার পর আমার একটা বোন, তার বয়স 12 বছর। আমার জন্মের 8 বছর পর সে বোন টিনা হয়। তার 4 বছর পর ছোট ভাই মুন্না হয়। এখন মুন্নার বয়স 8। আর এই বয়সে এসে আমরা ধাক্কা খাই। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাই। মা অসুস্থ হয়ে পড়ে। যদিও আগে ছোটখাটো অসুস্থ হতেন, কিন্তু কখনো ডাক্তার দেখাননি। গ্রামের ফার্মেসি থেকে ওষুধ কিনে কাজ চালাতেন। তবে এবার মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। সেজন্য আমরা আব্বাকে ফোন দিই। সে সামনের সপ্তাহে আসবে বলে জানায়। কিন্তু আমার অবস্থা ভালো নয়, এতটা সময় দেওয়া যাবে না। তাই আব্বার থেকে টাকা নিয়ে আমি পাশের ঘরের এক চাচিকে নিয়ে আম্মাকে নিয়ে হাসপাতালে যাই। টিনা এবং মুন্নাকে তাদের ঘরে রেখে যাই। সে এক দুঃস্বপ্নের মতো দিন। সকাল হতে আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফুফু মামিকে ফোন দেই, তবে তাদের কাজ রয়েছে, তারা আসতে পারবে না। কত হাতে পায়ে ধরেছি, অনুরোধ করেছি, কেঁদে কেঁদে বলেছি আম্মার অবস্থা ভালো না, সত্যি ভালো নয়, একটু আসেন। কিন্তু না, কেউ আসেনি, তাদের সময় হয়নি। তখন আম্মাকে নিয়ে আমাদের তিন ভাই বোনের দিশেহারা অবস্থা। তিনজনে আম্মাকে জড়িয়ে অঝরে কাঁদছি। আমাদের অবস্থা দেখে পাশের ঘরে চাচির মায়া হলো। সে এর আগেও মায়া করেছে, আমাদের রান্না বান্না করতে সাহায্য করেছে, আম্মার দেখাশোনাও সাহায্য করেছে। তবে তার স্বামী একটু কঠোর মানুষ, তাই আমাদের সঙ্গে যাবার জন্য সাহস করতে পারেনি। শেষে কোনো আত্মীয় না আসায় সে আমার সঙ্গে যেতে রাজি হয়। চাচা এখন অফিসে, সন্ধ্যায় ফিরে আসবে। তার আগে সে বাসায় ফিরে আসবে। এই খারাপ সময় এতটুকু কজন করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা ছিল না। অতঃপর আমরা হাসপাতালে গেলাম। ডাক্তার নানা রকম টেস্ট দিল। আব্বা 5,000 টাকা পাঠিয়েছিল। আমার জমা ছিল 3,000। 6,000 দিয়ে টেস্ট করালাম। টেস্ট রিপোর্ট ডাক্তার দেখে জানালো ক্যান্সার। এতদিন কোথায় ছিলাম, শেষ সময় এসেছি। আম্মার ক্যান্সার শুনেই তো আমি ভেঙে পড়লাম, প্রচন্ড ভেঙে পড়ি। তার মাঝে এত খারাপ অবস্থা শুনে তো শেষ। দ্রুত আব্বাকে ফোন দিলাম, কান্নাকাটি করলাম। আব্বা আম্মার এমন খারাপ অবস্থা শুনে সেদিনই গাড়িতে ওঠে, কয়েকদিনের ছুটি নিয়ে আসে। সে সোজা হাসপাতালে আসে। মাকে এতক্ষণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডাক্তার যতটা তাদের সাধ্য রয়েছে ততটা চিকিৎসা করছে। যেহেতু ক্যান্সার, সেহেতু আমাদের আশা রাখতে বারণ করে দেয়। আমরা তো অবুঝ নই, সবটাই বুঝি। তবে আমাদের খারাপ সময়ের এটা শুরু ছিল। ডাক্তার আম্মাকে ঢাকায় ট্রান্সফার করার কথা বললেও আব্বা রাজি হয় না। তার মতে আম্মা তো বাঁচবে না, সেহেতু শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না। সে রাজি নয়, তাই ছুটি নিয়ে বাসায় আসে। যেসব ঔষধ দেওয়া হয়েছে তা দিয়ে যতটা যায়। আমি তো উপস্থিত ছিলাম, সবই দেখেছি, সব শুনেছি, কিন্তু কিছু বলতে পারিনি।
পয়সা যে নেই তাও বলতে চাইছিলাম, তবে আম্মা দেয়নি। আমার শরীরটা ভীষণ দুর্বল, তার কথা বলতে কষ্ট হয়। তবুও সে বলে, এটা আমার ভাগ্য বাবা। আমি এটা মেনে নিয়েছি, তুমিও নাও। অতঃপর ভাগ্যকে মেনে নিই। আম্মাকে নিয়ে বাসায় চলে আসি। টিনা, মুন্না আম্মাকে দেখে জড়িয়ে কাঁদে। আমার এমন অবস্থা আমাদের কারোরই সহ্য হচ্ছিল না। তাই আলাদা করে আবার আব্বাকে অনুরোধ করে বললাম, একবার আম্মাকে ঢাকা নিয়ে যাই। আল্লাহ চাইলে তো সম্ভব, হতেও পারে আল্লাহ আমাদের ডাক শুনে আম্মাকে রেখে গেলেন। আব্বা ছেলে মানুষের আবেগ ধরে কথাটার গুরুত্ব দেননি, আমাকে উল্টো বোঝালেন এটা দিবা স্বপ্ন। এসব নিয়ে না ভেবে আম্মাকে যতদিন পারি সেবা করি, এটাই এখন গুরুত্বপূর্ণ। আমার অবস্থা ভালো নয়, যত সময় যায় তত অবস্থা খারাপ হয়। আম্মা প্রায় সময় আমাদের জড়িয়ে ধরে কাঁদেন, ঘন্টার পর ঘন্টা আমাদের তার সামনে বসিয়ে রাখেন। আমরাও বসে বসে আম্মাকে দেখি। আম্মার চেহারার উজ্জ্বলতা নেই, তবু আমাদের কাছে সে সুন্দর, কখনো তাকে কুৎসিত মনে হয় না। আমরা তো মুগ্ধ হয়ে দেখতাম। এভাবে কটা দিন কেটে যায়। আবার ছুটি শেষ, সে ঢাকা যেতে চায়। আমরা অনুরোধ করে রাখি। টিনা তো পায়ে পড়ে যায়, এই দুঃসময়ে আব্বা যাতে আমাদের ছেড়ে না যায়। আব্বার আমাদের উপর মায়া হয়, সে আমাদের সাথে থাকতে রাজি হন। সেদিন রাতে আব্বা বাহিরে থাকার সময় আম্মা আমাকে কাছে ডাকেন। সেদিন আমার সঙ্গে সে তার একটা দুঃখ শেয়ার করেন। আম্মা প্রথমে বলেন, তোর আব্বাকে আটকাস না, সে যাক, কাজ করুক। কথাটা বলতে গিয়ে আম্মা কেঁদে দেন। আমি তার চোখ মুছিয়ে দেই। তার কাছে বারবার জানতে চাই কোথায় কষ্ট হচ্ছে, আম্মা কেন কাঁদছে। একসময় আম্মা বলেন, সেবার শীতের সময় 15 দিন অসুস্থ ছিলাম, মনে আছে তোর বাবা? হ্যাঁ, আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম। আম্মা কাঁদতে কাঁদতে বলে, সেবার তুই বারবার জানতে চাইছিলি না আমি হাসপাতালে কেন যাচ্ছি না, কেন ফার্মেসি থেকে উল্টাপাল্টা ওষুধ এনে খাই? কেন জানিস? কারণ টাকার অভাবে। তোর আব্বা আমাকে মাসে খরচ পাঠানো বন্ধ করে দেয় 5 বছর ধরে। 6 মাসে মন চাইলে 1000, 5, 8 টাকা পাঠাতো। সেটাই কি সংসার চলে? ভাগ্যিস হাঁস মুরগি পালন করতাম, তাই তো সংসারটা টিকে রয়েছে। কিন্তু ওই টাকা দিয়ে তো সংসারই চলে না। সেখানে কিভাবে চিকিৎসা করাতাম বাবা? আম্মা আজ কতটা কষ্ট পেয়ে কথাটা বলেছেন তা বুঝতে বাকি নেই আমার। এতদিন এভাবে কত অজস্র কথা না পেটে গোপন করে রেখেছেন। অথচ আব্বা ভালো চাকরি করে, তাও প্রতিদিন মাছ মাংস পাই না আমরা। এই অভিযোগে মুন্না টিনা কতবার খাবার না খাওয়ার বায়না করেছে। আম্মা তখনও বুঝতে দেননি এই কষ্ট। আমাদের চোখে আব্বাকে হয়তো ছোট করতে চাননি, এটা বোধহয় স্ত্রীর ধর্ম। তবে আজ যখন তার স্বামীকে তার এই অবস্থায় সন্তানদের পা ধরে রাখতে হচ্ছে, তখন কষ্টটা বুকে চেপে রাখতে পারলেন না, বলে দিলেন। অথবা এই ঘটনাটা বলে আম্মা আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন তার স্বামীর জন্য তার এই অবস্থা। সেবার চিকিৎসার জন্য বারবার টাকা চেয়েছে, কিন্তু পাঠায়নি। এভাবে সবসময় রোগকে অবহেলা করে গিয়েছে আম্মা, বাধ্য হয়েছে। অথচ এই আম্মা যখন ইন্টারে আমার খরচ আমাকে চালাতে বলেছেন, মাঝে মাঝে আমার টিউশনির টাকা থেকে টাকা চাইতেন, তখন কতই না কষ্ট পেয়েছি। আমার উপর রাগও দেখিয়েছে, কারণ আমি তো জানতাম আব্বা আমাদের খরচ পাঠায়, তাতে আমরা বেশ চলতে পারি। তবে নিজের খরচ নিজেকে বহন করতে হবে কেন? এত কষ্টেই বা থাকতে হবে কেন? আমাদের জীবনে বাবার অবদান ওই রমজানের ঈদের 3 মাস আগে এসে জামা কাপড় দেওয়া অব্দি ছিল। হয়তো আগে সংসার খরচ দিত, তবে আম্মার কষ্টের সামনে সেই খরচ তুচ্ছ। এক জীবনে আম্মা বহুত কষ্ট পেয়েছেন, তবে তার কষ্ট পাওয়া আরো বাকি ছিল। তাই তো তার এই অবস্থায় তার সতীন এসে হাজির হয়। লোকমুখে শোনা কথা সত্যি হয়ে যায়। আব্বার দ্বিতীয় স্ত্রী তার 11 বছরের বাচ্চাকে নিয়ে হাজির হয় এক সন্ধ্যায়। এটা দেখে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দিনটি ছিল বৃহস্পতিবার। ভর সন্ধ্যাবেলায় 35 থেকে 40 বছরের এক মহিলা তার 11 বছরের বাচ্চাকে নিয়ে হাজির হন। তার কড়া নাড়ার শব্দে আমিই দরজা খুলি। দরজা খুলে তাকে দেখে অবাক না হলেও তার বলা কথা শুনে অবাক হই। তিনি বলে, নাসির বাড়ি রয়েছে? তাকে বলো তার বউ এসেছে। তার বউ এসেছে কথাটা একজন সন্তানের জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা আমি তখন উপলব্ধি করি।
আমি বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে থাকি। সে আমার পরিস্থিতি বিন্দুমাত্র বোঝার চেষ্টা না করে ঘরের মধ্যে ঢুকে যায়। আব্বা তখন বাইরে ছিল। বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। সবাই আমাদের ঘরে আসে। আমরা একটি বাড়িতে প্রায় 5 গৃহস্থ থাকে, মানে 5টি ঘর রয়েছে। আমার আব্বা চাচাতো ভাইদের ঘর। তারা সবাই এসে ঘরে ভিড় জমায়। মহিলা নির্দ্বিধায় সবাইকে নিজের পরিচয় দেয়। তার নাম মাহমুদা। তার ছেলের নাম পলাশ। সে নাসির খানের বউ। এতদিন ভাড়া বাসায় ছিল, এখন নিজ ঘরে থাকার সময় এসেছে, সেজন্য গ্রামে চলে আসছে। এসব কথা শুনে আমার এক চাচি জানতে চায়, আপনাদের বিয়ের বয়স কত? 12 বছর। মহিলা বেশ স্বাভাবিক গলায় জবাব দেয়। এসব কথা মাঝের ঘরে থাকা আমার আম্মা এবং ভাই বোনরা শুনেছিল। আম্মা টিনা এবং মুন্নাকে জড়িয়ে রেখেছে, তাদের সামনের ঘরটায় আসতে দিচ্ছে না। আম্মা বোধহয় এবার মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণা উপভোগ করলেন। তার নীরব কান্নায় সেটাই প্রমাণ পায়। আব্বাকে খবর পাঠানো হয়েছে। খবর শুনে সে দ্রুত বাসায় ফেরে। মহিলাকে দেখে খুশি হননি, বরং বিরক্তি নিয়ে বলেন, তুমি এখানে কেন এসেছো? আমি বারণ করছিলাম না? হয় স্বামী এখানে পড়ে থাকবো আর আমি ঢাকায় বসে থাকবো, এটা হয়? তাছাড়া আমার ছেলের তো একটি ভিটে লাগবে, কতকাল ভাড়া বাসায় থাকবে? মহিলার সহজ সরল মত। লোকজন বেশি কিছু করতে পারল না, তারা শুধু শুনেই যায়। দু এক কথা আব্বাকে বলছিলেন, তবে বেশিক্ষণ পারল না। আব্বা তাদের থামিয়ে দিয়ে বলেন, আপনাদের এক একজনের ঘরে রং তামাশা কম নেই, তাই এখানে দাঁড়িয়ে সার্কাস না দেখে নিজেদের ঘরে যান। আব্বার কথাটা বড্ড অপমানজনক ছিল, সেটা সবাই বুঝতে পারে। অপমানটা নিতে না পেরে সবাই চলে যায়। তবু আব্বা 2 ভাই থেকে যান। তারা ঠান্ডা মাথায় আব্বার সঙ্গে বসার প্রস্তাব দেন। আব্বা স্পষ্ট ভাষায় বলেন, বিয়ে করেছি, এটা তো পাপ না, হারাম না, তাহলে সমস্যা কোথায়? আমি তো দুটো সংসার দিব্যি চালাচ্ছি। আব্বা এরকম নানা বুঝ দিয়ে তার ভাইদের পাঠিয়ে দেন। এরা অবশ্য আপন ভাই নন, চাচাতো ভাই হন। আব্বার আপন ভাই নেই, বোন রয়েছে 3টা। 2জন মারা গিয়েছে, একজন আছে, তাকেও ইতিমধ্যে খবর পাঠানো হয়। তাতে অবশ্য বিশেষ কোনো লাভ হবে না। এসে ভাইয়ের পুরুষত্বের গুণগানই গাইবেন। তবে আমি আর এসব নিতে পারলাম না। শক্ত গলায় বললাম, আব্বা এসব কি? আপনার আরো একটা সংসার আছে? আপনি আমাদের ঠকিয়েছেন, তাও এত বছর ধরে। ঠকানো হয়নি, তোমরা ছোট ছিলে তাই জানাইনি। এটা জানানো এত গুরুত্বপূর্ণ ছিল না, মারুফ। আব্বার কথা শুনে আমার ভীষণ রাগ হয়। কেমন দায়সারা জবাব দিচ্ছে, অথচ আমার আম্মা ভেতরের ঘরে শেষ হয়ে যাচ্ছেন। আমি অনেকটা রাগী গলায় বললাম, আমার আম্মার এত বছরের ভালোবাসার প্রতিদান আপনি এভাবে দিলেন আব্বা? আপনি ঠিক করেন নাই। মারুফ, রাগ করো না। তোমার আম্মা এটা সম্পর্কে জানতেন? এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এতদিন আমি জানতাম লোক মুখে আমার মতে আম্মা শুনেছেন, এটা নিশ্চয়তা নাই। কিন্তু না, এটা নয়, আম্মা সব জানতেন। আব্বা তো তাই বলছে। আব্বা আরো বলেন, তোমার আম্মা সব মেনেও নিয়েছে। আমি এত বছর দুটো সংসারই যথাযথভাবে সামলানোর চেষ্টা করেছি। এটা শুনে আমি কয়েক পা পিছিয়ে যাই। পরক্ষণে আম্মার কাছে ছুটে যাই। আম্মাকে জড়িয়ে ধরে কাঁদি। না কোনো প্রশ্ন করি, না কোনো শব্দ, শুধু নীরবে কেঁদে যাচ্ছি। আম্মাও তাই করছেন। আমার আম্মা এসব জানতেন, তাই তো প্রায় প্রায় তার ভেজা চোখ দেখতাম। রাতে ঘুম ভাঙলে আম্মাকে বারান্দায় বসে চোখের পানি মুছতে দেখতাম। এসব যে কত বড় যন্ত্রণার, তা তো জানতাম না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, আমরা সত্যটা মেনে নিই। তবে ওই মহিলা এই ঘরে থাকবে সেটা মানতে চাই না। কিন্তু মহিলা যাবে না, তার স্পষ্ট জবাব। এত বছর আমি আমার হক ছেড়েছি, আর নয়। এবার আমার সন্তানের ভিটের দরকার, আমার স্থায়ী মাথা গোঁজার ঠাঁই দরকার। আমি এখান থেকে যাব না। আব্বা, তাকে নিয়ে চলে যান, আমরা এসব সহ্য করতে পারছি না। আমি খুব রাগ নিয়ে কথাটা বলি। ওপাশে টিনা আর মুন্না কাঁদছে, চোখ মুখে ভয়, বিস্ময়। তারা একটু একটু ঘটনা বুঝলেও সেভাবে বুঝতে পারছে না। কথা বা ভাষার মাধ্যমে তারা তাদের হৃদয়ের কথা বোঝাতে পারছে না। আমি বড় ভাই, আমি সবই বুঝছি। এদিকে আব্বাও চাচ্ছেন না মহিলা এখানে থাকুক। পলাশকে নিয়ে চলে যেতে বলেন, কিন্তু তিনি যাবেন না। অতঃপর আব্বা হার স্বীকার করেন, তাকে এখানে থাকতে বলেন। এটা শুনে আমি রেগে যাই।
আব্বা আমাকে শান্ত করতে বলে, তোমার আম্মা অসুস্থ, তার দেখাশোনা করতেও তো কাউকে লাগবে, থাকুকও। তাছাড়া তোমার আম্মা তো সব জানতো। আমার আম্মার সেবা করতে কাউকে প্রয়োজন নেই। আর হ্যাঁ, আম্মা জানতো, কিন্তু কখনো ওই মানুষটাকে দেখেনি। আজ তার জীবনের অন্তিম সময়ে ওই মহিলা না আসলে খুব ক্ষতি হতো না। মরার আগে অন্তত এতটুকু সুখ নিয়ে মরতো। তার দু চোখ তার সতীনকে দেখেনি, কানে হয়তো শুনেছে, কখনো হয়তো ভেবেছে এটা মিথ্যে। কানে শোনা কথা সত্য হয় না, এটা ভেবেই না হয় মরতো। এতটুকু সুখ তো আমার আম্মা ডিজার্ভ করে। আপনার সংসারে এতটা বছর এতটা লাঞ্ছনা বঞ্চনা বেইমানির পরও টিকে থাকার প্রতিদান হিসাবেও তো এমনটা তার পাওয়া উচিত নয়। তাও দিলেন এমন ভয়ঙ্কর প্রতিদান। এখন আবার তার যন্ত্রণা হিসাবে তাকে সারাদিন চোখের সামনে রাখতে চাচ্ছেন। বাহ, কি চমৎকার, কত সুন্দর। আমার রাগান্বিত গলায় বলা কথাগুলো শুনে আব্বা কিছুটা দমে যায়। সে কোনো জবাব দেয় না। এদিকে মহিলা এসব শুনে বলে, তোমাদের বাপ ছেলের নাটক রাখো, এটা আমার অধিকার। আমি আমার স্বামীর ঘরে থাকবো, থাকবই। কোনো পরিস্থিতিতে আমি আমার এই সিদ্ধান্ত বদলাবো না। এটা বলে মহিলা তার ছেলের হাত ধরে বারান্দার ঘরে চলে যায়। সেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমি এদিকে আব্বার সঙ্গে তর্কে জড়িয়ে যাই। এরই মাঝে মুন্না আম্মা বলে চিৎকার দিয়ে ওঠে। আমরা থেমে যাই। আমি ছুটে আম্মার কাছে যাই। আম্মা সেদিন রাতে আরো বেশি অসুস্থ হয়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সবচেয়ে কষ্টের কথা হলো এটা, আম্মা সেদিন রাতে মারা যায়। আম্মার ক্যান্সার ছিল, তার ক্যান্সারে মরার কথা ছিল, কিন্তু না, ভাগ্য তাকে হার্ট অ্যাটাকে মৃত্যু ছিল। হাসপাতালে নেওয়ার পরে আম্মার মৃত্যু হয়। ডাক্তার চিকিৎসা করার সুযোগ পায় না, আম্মা চলে যায়। তার সাজানো গোছানো সংসারের ধ্বংস দেখে পৃথিবীর মায়া ছাড়ে। যাবার সময় গাড়িতে শুধু এতটুকু বলতে পারছিল, তোর ভাই বোনকে দেখে রাখিস বাবা। বহু কষ্টে কথাটা বলছিল। আম্মা আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার ভাগ্য তাকে সেই সময় দেয়নি, সেই সুযোগ দেয়নি। আমার মৃত্যুতে আব্বাও কাঁদলো, তবে তার কান্না আমার কানে বিষের মতো বিচ্ছিল। আমার আব্বার কান্না লোক দেখানো মনে হয়েছিল, শুধু আমার নয়, অনেকের এমন মনে হয়েছে। আম্মার মাথার পাশে বসে নীরবে কাঁদছিলাম। সেই সময় আশেপাশে মানুষের কথা কানে এলো। তারা বলছে, বউকে ঠকিয়ে এত বছর আরেকটা বিয়ে করে সংসার করেছে, এখন এই বউয়ের জন্য কত কষ্ট পাচ্ছে, কাঁদছে দেখো, যত সব লোক দেখানো কান্না। এত ভালোবাসলে অসুস্থ মহিলা জানার পর ওই বউকে বাসায় নিয়ে আসতে পারতো। মরছে তো ওই বউ আসার শোকে। তাদের কথা আমার কথা, আমাদের কথা, এটাই তো সত্যি। ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই ভাবি না কেন, এটাই তো সত্যি। আমি আর এসব ভাবতে পারছিলাম না। অন্যদিকে টিনা এবং মুন্না খুব কাঁদছে, তাদের চাচিরা সামলাচ্ছে, কিন্তু পারছে না। মামি ফুফু এসেছে দেখি, লাশ দেখার জন্য আসলো, বাহ, অথচ হাসপাতাল যাওয়ার জন্য এদের পাই না। এখন এসেছে লাশ বিদায় দিতে। এসব মানুষকে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আজ মুখটা কেমন বন্ধ হয়ে রয়েছে, কণ্ঠ দিয়ে শব্দ বের হচ্ছে না, হাত পা কেমন অবশ হয়ে রয়েছে। ইচ্ছে করছে আব্বাকে ধাক্কা মেরে আম্মার পাশ দিয়ে সরিয়ে দিই, কিন্তু পারছি না, হাত পা নাড়াতে পারছি না। তবে খুব ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। আম্মার মৃত্যুর 3 দিন কেটে গেল, আত্মীয় স্বজন সব চলে গিয়েছে। মামা মামি রয়েছে, আজ তারাও চলে যাবে। আমি নিজেকে সামলে নিয়েছি সেদিনই। এখন শোক করার সময় নয়। আমার মাথার ওপর ভাই বোনের দায়িত্ব রয়েছে। বড় ভাই হিসেবে দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে, তাদের আগলে নিতে হবে। মামা মামি চলে যাবার সময় ওই মহিলা, অর্থাৎ আব্বার দ্বিতীয় বউ কড়া গলায় বলে, চলে যাচ্ছেন? আপনাদের ভাগ্নে ভাগ্নিকে সঙ্গে করে নিয়ে যান, কটা দিন থাকুক আপনাদের বাড়ি, ভালো লাগবে। খুব কৌশলে মহিলা আমাদের ঘর ছাড়া করতে চাচ্ছে, এটা বুঝতে বাকি নেই। আমি তাই টিনা এবং মুন্নাকে বুকের মাঝে জড়িয়ে ধরে শক্ত গলায় বললাম, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। এটা আমাদের বাড়ি, আমাদের ঘর, আমার আম্মার সংসার। তর্ক করো না মারুফ, মাহমুদা তোমাদের ভালোর জন্য বলছে। আমাদের ভালো আপনাদের ভাবতে হবে না, আমরা বুঝে নিব। আপনি আপনার এই স্ত্রীকে নিয়ে চলে যান, এতদিন যেখানে ছিলেন সেখানে থাকেন। আমার কথায় মহিলা প্রতিবাদ করে ওঠে,
তার সন্তানের ভিটে লাগবে, সে সেটা রেখে যাবে না। এটা নিয়ে তর্ক বিতর্ক হয়। আমাদের হক নেই। মহিলার কথা, আমাদের হক রয়েছে তো। আমাদের আব্বা আমাদের কোনো বাগানে ঘর তুলে দিবে, আমরা রাজি হই না। আমার মৃত্যুর 3 দিনে বাসায় প্রচুর ঝগড়া হয়। স্বাভাবিকভাবে আব্বা আমাদের পক্ষ নেয় না। অতঃপর আমি মামার মাধ্যমে স্থানীয় মেম্বার চেয়ারম্যান ডেকে নিয়ে আসি। সেদিন সন্ধ্যায় সালিশ বসে। দুই পক্ষের কথা শুনে তারা সিদ্ধান্ত নেয়, ওরা তোমার সন্তান। এত বছর এই ঘরে তোমার বড় বউ ওদের নিয়ে ছিল। এখন ওদের থেকে ঘরটা কেড়ে নেওয়া উচিত হবে না। তাছাড়া ওরা তো তোমার উত্তরাধিকার, আর উনিও তোমার ছোট বউ। তার এবং তার সন্তানেরও হক রয়েছে। সেজন্য বলবো, তুমি তাদের নতুন জায়গায় ঘর বানিয়ে দাও, নয়তো ঢাকা ছিলে সেখানেই নিয়ে যাও। সব দিক বিবেচনা করে যা বুঝলাম, এরা একত্রে থাকতে পারবে না। এই কথা শুনে মহিলা তেলে বেগুনে জ্বলে ওঠে। সে সারা জীবন ভাড়া বাসায় থাকবে। তাছাড়া আব্বা জানায় তার টাকা নেই। আমরা চাইলে একসাথে থাকতে পারি, নয়তো আমাদের ব্যবস্থা আমাদের করে নিতে। সে কোনো দায়িত্ব নিতে পারবে না। মেম্বার চেয়ারম্যান এত বুঝিয়েও পারল না। তারা হার মেনে নিয়ে আমাদের একই সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে বলে। আমরা তার সঙ্গে একসাথে ছিলাম 7 দিন। এই 7 দিনে এমন কোনো মানসিক কষ্ট নাই যা সে দেয়নি। শুধু তাই না, খাবারেরও কষ্ট করছি। অতঃপর সেদিন আবার তর্ক বেঁধে যায়। আমার ছোট ভাইয়ের জন্য আমি ডিম নিয়ে আসছি, ও খাবার বায়না ধরেছে। সেটা রান্না করে মহিলা পলাশকে খাইয়ে দেয়। এটা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে মহিলা আমার আম্মাকে নিয়ে যা নয় তাই বলে। এবার আমার সহ্যের সীমা পার হয়ে যায়। কোনো কিছু না ভেবে তার গায়ে থাপ্পড় বসিয়ে দিই। কড়া গলায় বলি, আমার আম্মাকে নিয়ে কোনো বাজে কথা নয়। আর একটা বাজে কথা বললে এখানে খুনাখুনি হয়ে যাবে। মহিলা এই ঘটনাকে হাতিয়ার করে মেম্বার চেয়ারম্যান ডাকে। আব্বার আজ ঢাকা যাবার কথা, তবে যেতে পারে না। আবারও সালিশ বসে। দুই পক্ষের কথা শোনা হয়। মহিলা বানিয়ে নানা কথা বলে। তার কথা খুবই কুরুচিপূর্ণ ছিল। এরপর আমি বাধ্য হয়ে বলেছি, আমার আব্বাকে আমাদের জায়গা জমি বুঝিয়ে দিতে বলুন, আমরা অন্যত্র ঘর উঠিয়ে থাকব। এই মহিলা আমার আম্মার হাঁস মুরগি থেকে শুরু করে জামা কাপড় সব দখল করেছে। আজ বানিয়ে এই কথা বলছে, কাল বদনাম দিয়ে দিবে। মহিলার যা স্বভাব, হয়তো বলে বেড়াবে আমি তার সঙ্গে জোর জবরদস্তি করছি। আমরা একসাথে থাকবো না। এখন বাকি রয়েছে সম্মান, সেটা শেষ করে থাকবো না তাদের সাথে। এলাকার মানুষ আমাদের দুঃখ বুঝলো। তারাও একই কথা বলল। আমরা সব দাবি ছেড়ে দিয়েছি ওই ঘরের, আর ওই ঘরের জিনিসপত্রের। তবু এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়ে জানালো, আমাদের আব্বা আমাদের দরজার দিকে যে পুকুরটা আছে সেটা ভরে ঘর তুলে দিবে, সেই সঙ্গে আমাদের মাসে মাসে খরচ দিবে। আব্বা রাজি হয়ে যায়। এটাই মহিলা খুব রেগে যায় সম্ভবত, কারণ সেদিন রাজি হলেও পরে ঘর বানিয়ে দিতে কোনো পদক্ষেপ নেয় না। এভাবে আরো 4 দিন কাটে। আমরা আবার চেয়ারম্যান ধরি। এরই মাঝে আব্বা ঢাকা চলে গিয়েছে, তাকে ফোন দিলে ধরে না। অতঃপর চেয়ারম্যান এলাকার মানুষকে জড়ো করে আমাদের জন্য সাহায্য নেয়। আমাদের ছোটখাটো একটা ঘর তুলে দেয়। সেই সঙ্গে আব্বা এরপর যেদিন আসবে সেদিন জমি জমা বুঝিয়ে দিবে, সবাই মিলে আশ্বাস দেয়। আমাদের 3 ভাই বোনের নতুন সংসার শুরু হয়। আমি টিউশনির পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি নিই। বেতন মাত্র 8,000। তবে কাজ খুব কঠিন। কঠিন হলো এই কাজ দিয়ে আমাদের চলে যাবে। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করলাম। টিনা এবং মুন্নাকে বাড়ির ভেতরে যেতে বারণ করে দিই। মহিলাকে আমার এক বিন্দু বিশ্বাস হয় না, যে কোনো কিছু করতে পারে। তাই সাবধান থাকতে হবে। এভাবে মাসখানেক কেটে যায়। হাতে বেতন পাই। বেতন দিয়ে সবার প্রথমে আম্মার জন্য ছোট করে মিলাদের আয়োজন করি। খুব সুন্দর চলছিল। ওই মহিলা আমাদের সঙ্গে ঝগড়া বাঁধাতে চায়, কিন্তু পারে না। আমরা সবকিছু এড়িয়ে যাই। সেজন্য বেশি কিছু করতে পারে না। ইতিমধ্যে আব্বা আসে। এলাকার লোকজন দিয়ে চাপ দিয়ে আমরা আমাদের সম্পত্তি বুঝে নিই। যদিও মহিলা তার ছেলের নামে বেশি সম্পদ নিতে চাইছিল, কিন্তু পারেনি। সবার চাপে আব্বা সমস্ত জমি জমা সবাইকে বুঝিয়ে দেয়, দিতে বাধ্য হয়। অতঃপর আমরা আব্বার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করি। টিনা এবং মুন্নাকে কড়া গলায় জানিয়ে দেই, ওই লোকটা আমাদের কেউ না। তোরা ওই লোকটার কাছে যাবি না। টিনা এবং মুন্না মাথা নাড়ায়। তবে আব্বা এসে মুন্নাকে ডাকলে মুন্না সে কথা ভুলে যায়। সে কাছে যায়। টিনা অবশ্য দূরেই থাকে। তবে আব্বা ওদের কাছে অত টানে না, মাঝে সাঝে 2-1 দিন।
এভাবে বছর 2 কেটে যায়। আব্বা প্রতি মাসে বাসায় আসে, অথচ আগে আসতো না। ঈদেও বাড়ি এসেছে। এটা দেখে টিনা এবং মুন্না খুব কষ্ট পায়। আব্বা ঈদে ছুটি পায়, সবসময় পেত, কিন্তু আমাদের সাথে কাটায়নি। এবার বাড়ি এসেও কাটায় না। ও হ্যাঁ, কাটানো তো দূর, আমাদের ঈদে কোনো কিছু দেয়নি। মাসিক খরচ দেওয়ার কথা, সেটা তো আরো দেয়নি। যদিও আমরা এসবের আশায় বসে নিই। এভাবে আরো বছর 3 কাটে। আমার বেতন বেড়েছে, প্রমোশন হয়ে কষ্টের কাজটা কমেছে। এখন একটু ভালো অবস্থানে আছি। ভাই বোন নিয়ে বেশ রয়েছে। অন্যদিকে আব্বা এবং মহিলাও ভালো রয়েছে। তবে আমি অপেক্ষা করছি সেদিনের, যেদিন আমার আব্বা তার প্রতিদান পাবে। আমার আম্মা সারা জীবনের কান্নার বিনিময় যোগ্য শাস্তি পাবে, এই আশায় রয়েছে। আমার আশা একটা সময় পূরণ হয়। টিনা পড়ালেখায় তেমন ভালো নয়, তার দ্বারা পড়ালেখাটা আর হবে না। এসএসসিতে ফেল করে, তাই ওর পড়ালেখার সমাপ্তি ঘটিয়ে আমি সবার পরামর্শে ওর বিয়ের ব্যবস্থা করি। টিনা অসম্ভব সুন্দরী ছিল, একদম আমার আম্মার মতো। আমার আম্মাও খুব সুন্দরী ছিল। আফসোস, তাও তার স্বামীকে বেঁধে রাখতে পারল না। সে যাক, আমার বোনের জন্য ভালো ঘর থেকে প্রস্তাব আসে। তবে আমি ভেবেচিন্তে অনেক দেখাশোনা করে একজন বেসরকারি ঔষধ কোম্পানিতে চাকরি করে এমন ছেলের কাছে বিয়ে দিই। বিয়েতে আমি আব্বাকে ডাকিনি, তবে টিনা ডাকলো। আমার কাছে অনুরোধ করলো যাতে আব্বা থাকে। আমি আর বাধা দেইনি, তবে আব্বা আসেনি। তার রাগ, তার মেয়ের বিয়ে সে অন্য সব আত্মীয়র মতো দাওয়াত পায়। কথাটা শুনে আমিও জবাব দিই, জন্ম দিলেই তো সবাই বাপ হয় না, বাপ হতে যোগ্যতা লাগে। যোগ্য হলে সব আগেই জানতো। আমার কথা শুনে আব্বা ফোন কেটে দেয়। সেদিন টিনার বিয়েটা ভালোই ভালোই মিটে যায়। যাবার সময় টিনা আমাদের জড়িয়ে খুব কাঁদে। বড় ভাই হিসাবে আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, বুড়ি, অনেক দেখে শুনে তোর বিয়ে দিয়েছি, তবুও মানুষ বদলাতে পারে, মানুষই তো বদলায়। তোর যদি কখনো মনে হয় তুই ঠকে যাচ্ছিস, এই সম্পর্ক তোর কাছে বোঝা, তবে ভাইয়াকে বলবি। আমি গিয়ে তোকে নিয়ে আসবো বুড়ি। মনে রাখিস, এই ভাইয়ের কাছে তুই কখনো বোঝা না। টিনার বিদায় বেলা শেষে খবর এলো আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। মহিলা তো কান্নাকাটি করছে। আব্বাকে ঢাকা হাসপাতালে নেওয়া হয়। মহিলা যাবার জন্য বের হয়। কয়েকজন আমাকে যাবার কথা বলে, কিন্তু আমি যাই না। আমার ভাই এখানে রয়েছে, তাকে ফেলে যাওয়া তো সম্ভব নয়, তাও অমন মানুষের জন্য। কখনো না, গেলাম না। সপ্তাহখানেক পর আব্বাকে নিয়ে মহিলা এলো। আব্বার 2 পা জঘন্যভাবে জখম হয়েছে, তাই কেটে ফেলা হয়েছে। 2 পাহীন অচল আব্বা ফিরে এলো। এখান থেকে আব্বা আমার আম্মার এক আকাশ সমান ভালোবাসার বিনিময়ে যে কষ্ট তাকে দিয়েছে, তার ফল পেতে শুরু করে। বছর ঘুরতে না ঘুরতে ওই মহিলার সঙ্গে ঝগড়া শুরু হয়। প্রতিদিন তাদের ঝগড়া হয়। মহিলা অতিষ্ঠ, এমন অচল পালতে গিয়ে। সে রাজি নয়। সে যে নোংরা গালি দেয় আব্বাকে, পাশের ঘরে চাচিদের মাধ্যমে শুনেছি। আব্বা এখন আমাদের এবং আম্মাকে নিয়ে আফসোস করে, খুব কাঁদেন। আমি বা ভাই এসবে গুরুত্ব দেইনি। সে এত অসুস্থ তাও আমরা যাইনি। বুকে এক পাথর জমা করেছে। ইতিমধ্যে জানতে পারি মহিলা একসাথে অনেক সম্পর্কে জড়িয়েছে। এভাবে কতদিন এ অচল দিয়ে চলে? আব্বা সব জেনেও কিছু বলতে পারে না। আরো বছর 3 কেটে যায়। আব্বার জীবন ভালো কাটছে না। মহিলা তাকে ঠিকভাবে খাবারও দেয় না। তার সন্তানটাও তার মতো হয়েছে, দেখতে পারে না আব্বাকে। আমরা সবই শুনে, কিন্তু কখনো তার কাছে যাই না। মুন্না অবশ্য একবার লুকিয়ে গিয়েছিল, আমি জানি, কিন্তু চুপ রয়েছি। আমাকে এসব ভাবলে চলবে না। মুন্না পড়ালেখায় খুব ভালো। আমাকে তার ভবিষ্যতের জন্য পরিশ্রম করতে হবে। এরই মাঝে খবর আসে ওই মহিলা তার ছেলে নিয়ে চলে গিয়েছে। আব্বার জন্য আরো ধাক্কা বাকি ছিল। মহিলা শুধু চলে যায়নি, বরং তাদের নামে যে জমি ছিল সব বিক্রি করে গিয়েছে। খুব শীঘ্রই আব্বাকে ঘরটাও ছাড়তে হবে। আব্বা সব শুনে ভেঙে পড়ে খুব। বিছানা দিয়ে উঠতে পারে, কিছু খেতে পারে না। পাশের ঘরে চাচির বরাবরই একটু মায়া বেশি, তাই তিনি মাঝে মাঝে খাবার দিত। তার কথা না বললে নয়, সে আমাদের অনেক সাহায্য করেছে। তার স্বামীকে লুকিয়ে কত খাবার খাইয়েছে। এই মহিলা না থাকলে আব্বা না খেয়ে মরত। তবে এভাবে কতদিন এই যন্ত্রণা সহ্য করা যায়? তাই তো আব্বা একটা সিদ্ধান্ত নেয়, অনেক বড় সিদ্ধান্ত। সেটা হলো নিজেকে শেষ করে দেওয়া। অতঃপর সে নিজেকে শেষ করে দেয়।
বিছানার পাশে ব্লেড ছিল, সেটা দিয়ে নিজের গলা নিজেই কাটে। আমার আম্মা সারা জীবনের কান্নার প্রতিদান স্বরূপ। আব্বার এই জগৎ তো কষ্টেই গেল, সঙ্গে পরকালও গেল। এটা হওয়ারই ছিল। আব্বার মৃত্যুর খবর শুনে মুন্না যায়, টিনাও ছুটে আসে, তবে আমি যাই না। আমি যেতে গিয়েও পারি না। বারবার চোখের সামনে আম্মার মুখটা মনে পড়ে যায়। অনেকে আমাকে ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি। টিনা এবং মুন্না আমাকে বুঝতে পারে। তারা আমাকে জড়িয়ে ধরে কাঁদে, তবে যাবার জন্য জোর করে না। পরিশেষে দীর্ঘ 16 বছর কেটে যায়। মুন্না ডাক্তার হয়, এমবিবিএস পাশ করার আগ অব্দি আমি আমার ভাইকে কোনো কাজ করতে দেইনি, কোনো ইনকামের পথ দেখতে বলিনি। সে টিউশনি করতে চাইছিল, আমি বাধা দিই। এটা করলে সময় নষ্ট হবে, আমার ভাই পড়ালেখায় পিছিয়ে যাবে। তাই ভাইকে এসব করতে দেইনি। বিনিময় পেয়েছি, ভাই সে বছর প্রথম হয়। আমার ভাই বড় হয়ে আমার অবদান ভুলেনি। সে প্রথম হয়ে তার জীবনে এতটা পথ আসার জন্য আমার অবদানটাই তুলে ধরে। আমরা এখন বেশ আছি। আমাদের সবার সুন্দর সংসার হয়, ভাই বোনে বেশ মিল। আমার ভাই বোন আমাকে অনেক বেশি সম্মান করে। তারা তার ভাইকে প্রতিদান দিতে ভোলেনি, তাই তো সবার ওপরে আমাকে রেখেছে। এত বছর ওই মহিলার কোনো খোঁজ পাইনি, জানিও না কোথায় আছে, জানার চেষ্টাও করিনি। থাকুক না যেভাবে মন চায়। আমাদের আব্বা না চাইলে তো সে আসতে পারতো না আম্মার জীবনে। তাই সমস্ত দোষ আব্বারই। সে তার শাস্তি পেয়েছে, তাতেই খুশি। আমি খুশি। আমার আম্মা সারা জীবনে যত কষ্ট পেয়েছে, সেই কষ্টের কথা ভাবলে আব্বার জন্য দুঃখ নয়, আনন্দিত হই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।